গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আরসি এডুকেশন। আমি পীযুষ স্যার চলে এসেছি তোমাদের কাছে আজকে ডে 6 এর ক্লাস নিয়ে। ডে 6 আজকে আমরা পড়বো ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তার সঙ্গে কি পড়বো না ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য। ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য, দুটো জিনিস আজকে আমরা পড়বো। ওকে, যারা এই মুহূর্তে লাইভ আসো প্রত্যেকে রেসপন্স করো, প্রত্যেকে ক্লাসে অ্যাড হয়ে যাও। ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা প্রত্যেকে জানাও। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য। তোমরা ক্লাস কেমন এনজয় করছো প্রত্যেকে জানাও। এখনো পর্যন্ত যে ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো কেমন লেগেছে, সব ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা? ওকে, শান্তিময়, শক্তি, সুপ্রিয়া, লতা, সুপর্ণা, ঝুমা, চলো আর বাকিরা কে কে আছো প্রত্যেকে রেসপন্স করো। আজকে আমাদের ডে 6 কি পড়বো? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। বাংলায় কি বলা হয়? নির্দেশমূলক নীতি। বাংলায় কি বলা হয় একে? নির্দেশমূলক নীতি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বাংলায় বলা হয় নির্দেশমূলক নীতি। ঠিক আছে, লিখে নাও, নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি, ঠিক আছে। এর লক্ষ্য উদ্দেশ্য কি? এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওয়েলফেয়ার অফ স্টেট, কি করে রাষ্ট্রের ভালো হবে। ওয়েলফেয়ার অফ স্টেট, ওয়েলফেয়ার অফ স্টেট বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় কল্যাণময় রাষ্ট্রের ধারণা। এর ওয়েলফেয়ার অফ স্টেট, এই যে ওয়েলফেয়ার অফ স্টেট, এই ওয়েলফেয়ার অফ স্টেট এর মানে কি? না কল্যাণময় রাষ্ট্রের ধারণা। কি করে রাষ্ট্রের কি হবে? কল্যাণ হবে। কল্যাণময় রাষ্ট্রের ধারণা, ওয়েলফেয়ার অফ স্টেট। এই কোশ্চেনটা আসে, হ্যাঁ, যে নির্দেশমূলক নীতির প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কি? না কল্যাণময় রাষ্ট্রের ধারণা, কল্যাণময় রাষ্ট্রের ধারণা। ওকে, চলো। হ্যাঁ, আমি প্রত্যেকের কমেন্ট দেখতে পাচ্ছি, চলো কোনো অসুবিধা নেই, আমি চেকও করে নিয়েছি। চলো প্রত্যেকে জয়েন হও। দেবাশিস তোমাকে দেখতে পাচ্ছি, শক্তি, বাকিরা কমেন্ট করো। কোনো অসুবিধা নেই, আমি একবার চেক করে নিয়েছি আমাদের অ্যাপ থেকে। ঠিক আছে, চলো প্রত্যেকে জয়েন হয়ে যাও। যারা এই মুহূর্তে ক্লাস দেখতে পাচ্ছ প্রত্যেকে কমেন্ট করো। যারা এই মুহূর্তে ক্লাস দেখতে পাচ্ছ প্রত্যেকে কমেন্ট করো। ওকে, এই ক্লাস কারা কারা আসো দেখি আমি। ঝুমা, দেবাশিস, শক্তি, বাকিরা কমেন্ট করো। এমনি জয়েন হয়েছে অনেকে, মৌমিতা, বিপ্লব, শান্তিময়, শক্তি, সুপ্রিয়, লতা, সুপর্ণা, ঝুমা, মোনালিসা, দেবাশিস। চলো চলো। হ্যাঁ হ্যাঁ লতা ঠিক আছে, হ্যাঁ স্যার সব ঠিকঠাক ভাবে বুঝতে পারছি। চলো ঠিক আছে, আজকে শুরু করা যাক। আমাদের টপিক ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। বাংলায় কি বলা হয়? নির্দেশমূলক নীতি। এর প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কি? না কল্যাণময় রাষ্ট্রের ধারণা। বাংলায় কি বলা হয়? ওয়েলফেয়ার অফ স্টেট, কি করে রাষ্ট্রের ভালো হবে সে ধারণাটা এখানে বলা হয়েছে। ওয়েলফেয়ার অফ স্টেট, কল্যাণময় রাষ্ট্রের ধারণা। চলো, তো এই কোর্সটা অলরেডি আমাদের আজকে ডে 6 এর ক্লাস, 5টা ক্লাস অলরেডি হয়ে গেছে। তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রত্যেককে একটু জানিয়ে দেবে, যারা অন্তত এই পলিটি স্পেশাল ক্লাসের জন্য ইন্টারেস্টেড তাদের জন্য এটা জয়েন হয়ে যায়। লাইভ প্লাস রেকর্ডেড প্লাস পিডিএফ সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যাবে। তোমরা জানো ক্লাসে সঙ্গে সঙ্গে আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদেরকে কোনো কোশ্চেন। এরপর আমাদের এমসিকিউ ডিসকাশন হবে, ডব্লিউবিসিএস প্রিলিম প্লাস মেইন কোশ্চেন ডিসকাশন হবে, সমস্ত জিনিস আমরা প্রোভাইড করবো। ওকে, চলো শুরু করা যাক আজকের টপিক ডিপিএসপি। শুরু করা যাক আজকে টপিক ডিপিএসপি। লাইভ গুলো রেকর্ডেড থাকে? হ্যাঁ থাকে। তো ভিডিওস অপশনে, ভিডিওস বলে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করবে। ক্লিক করলে পলিটি স্পেশাল বলে একটা, ইন্ডিয়ান পলিটি বা পলিটি স্পেশাল বলে একটা পপআপ আসবে। তো পপআপে ক্লিক করলেই ক্লাস 1 2 3 4 5 6 সব পেয়ে যাবে। ওকে, চলো শুরু করা যাক। ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। বাংলায় কি বলা হয়? নির্দেশমূলক নীতি। ওকে, কোন নম্বর পার্টে আছে? পার্ট 4। কোন পার্টে আছে বলো? পার্ট 4 এ আছে। পার্ট 4 কোন নম্বর আর্টিকেল আছে? 36 to 51, 36 থেকে 51 নম্বর ধারায় আছে। 36 থেকে 51 নম্বর ধারায় আছে, 36 to 51। 36 থেকে 51 নম্বর ধারায় রয়েছে, 34 থেকে 51 নম্বর ধারায় রয়েছে। এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দ্য কনসেপ্ট ওয়াজ টেকিং ফ্রম দ্য কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড। ওকে, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত। ওকে, আবার আয়ারল্যান্ড কোথা থেকে নিয়েছে? আয়ারল্যান্ড নিয়েছে আবার স্পেন থেকে। আয়ারল্যান্ড এই ধারণাটা কোথা থেকে নিয়েছে? আয়ারল্যান্ড হ্যাজ টেকেন দ্য কনসেপ্ট ফ্রম স্পেন, স্পেন থেকে নিয়েছে।
ঠিক আছে, তাহলে দেখে নাও নির্দেশমূলক নীতি ভারতের সংবিধানের কোন নম্বর পার্টে আছে, না 4 নম্বর পার্টে আছে। ওকে, কোন নম্বর আর্টিকেল আছে, 36 থেকে 51 নম্বর ধারায় আছে। এর লক্ষ্য বা উদ্দেশ্য কি, না ওয়েলফেয়ার অফ স্টেট, কল্যাণময় রাষ্ট্রের ধারণা, কি করে রাষ্ট্রে ভালো হবে। এই কনসেপ্ট বা ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড আবার কোথা থেকে নিয়েছে, স্পেন থেকে। ওকে, আয়ারল্যান্ড আবার কোথা থেকে নিয়েছে, স্পেন থেকে। চলো, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। চলো, প্রত্যেককে বলছি, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। হুম, এই এই স্লাইডটা থেকে নির্দেশমূলক নীতি, এই স্লাইড থেকে কোনো কোশ্চেন থাকলে জানাবে, ঠিক আছে। একদম বেসিক জিনিস আছে, কোনো অসুবিধা হবে না বুঝতে। চলো, না মমিতা, এগুলো সুপ্রিম কোর্ট দ্বারা এনফোর্সেবল নয়। আমি তোমার জন্য মৌলিক অধিকার পড়িয়েছিলাম বা অ্যামেন্ডমেন্ট পড়িয়েছিলাম, তখন বলেছিলাম, ঠিক আছে, ডিপিএসপি ইজ মোর প্রেফারেবল দেন ফান্ডামেন্টাল রাইটস। কারণ কি, না ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসেবল বাই দ্য কোর্ট, বাট ডিপিএসপি ইজ নট জাস্টিসেবল বাই দ্য কোর্ট। ওটা আদালত কর্তৃক কিন্তু বিচারযোগ্য নয়। নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বিচারযোগ্য নয়, কিন্তু মৌলিক অধিকারগুলো কি আদালত কর্তৃক বিচারযোগ্য। যে বললাম আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট আর আর্টিকেল 226 এ হাইকোর্ট কি রিট জারি করতে পারে, মানে আদালত কর্তৃক বিচারযোগ্য কে মৌলিক অধিকার। কিন্তু ডিপিএসপি মানে নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বিচারযোগ্য নয়, নট এনফোর্সেবল, নট এনফোর্সেবল। ওকে, চলো নেক্সট স্লাইডে আসি। আমরা কি আছে দেখো, ইন দা বর্তমানে ডিপিএসসি সংখ্যা কত, এট প্রেজেন্ট বর্তমানে নির্দেশমূলক নীতি কতগুলো আছে, আর নির্দেশমূলক নীতি আছে তোমার 17টি। বর্তমানে কতগুলো আছে, 17টি। এট প্রেজেন্ট 17টি আছে। 17টি গল্পটা কি দেখো প্রথম থেকে। ইন দা অরিজিনাল কনস্টিটিউশন, ভারতের সংবিধান যখন তৈরি হয়েছিল, দেয়ার ওয়ার কত, 13 ডিপিএসপি। যখন ভারতের সংবিধান তৈরি হয় তখন 13টি ছিল। অরিজিনাল মানে কি, 1950 সালে 26 জানুয়ারি যখন সংবিধান তৈরি হয়েছিল তখন কতগুলো ছিল, না 13টি ডিপিএসপি ছিল। তাহলে পরে নিশ্চয়ই 4টি অ্যাড হয়েছে। কবে অ্যাড হয়েছে দেখো, না 4 ডিপিএসপি। 10টি নতুন ডিপিএসপি ওয়ার অ্যাডেড বাই দ্য 42nd অ্যামেন্ডমেন্ট 1976। দেবে তোমাকে বলেছিলাম এটা অ্যামেন্ডমেন্টে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে নতুন 4টি ডিপিএসপি বা নির্দেশমূলক নীতিকে যুক্ত করা হয়। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে 4টি নতুন ডিপিএসপি কে যুক্ত করা হয়। ওই 4টি নতুন ডিপিএসপি কি কি, আর্টিকেল গুলো দেখে নাও। একটা হচ্ছে 39F, একটা হচ্ছে 39A, একটা হচ্ছে 43A, একটা হচ্ছে 43A। এই 4টে নতুন ডিপিএসপি যুক্ত করা হয়েছিল। এই 4টি নতুন নির্দেশমূলক নীতিকে যুক্ত করা হয়। ভালো করে স্লাইডটা দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। চলো, প্রত্যেকে কমেন্ট করো, কোনো কোশ্চেন থাকলে জানাও। চল, তাহলে নির্দেশমূলক নীতি সম্বন্ধে আমরা কি কি জানলাম, না নির্দেশমূলক নীতি সম্বন্ধে আমরা কি কি জানলাম, না এটা তোমার পার্ট 4 এ আছে, আর্টিকেল 36 to 51 এ আছে। এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড আবার কোথা থেকে নিচ্ছে, স্পেন থেকে নিয়েছে। মোট 17টি নির্দেশমূলক নীতি আছে। আগে 13টি ছিল, পরে 4টি অ্যাড হয়েছে।
কবে অ্যাড হয়েছে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে অ্যাড হয়েছে। ঠিক আছে, নির্দেশনা নীতির প্রধান লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? না নির্দেশ কল্যাণময় রাষ্ট্রের ধারণা, টু ওয়েলফেয়ার অফ স্টেট। এই যে বললাম চারটে নতুন নিয়মনীতি যুক্ত হয়েছে, সেগুলো কি কি? না আর্টিকেল গুলো দেখো 39A, 39F, 43A আর 48A, এগুলো হচ্ছে সাব আর্টিকেল, এগুলো অ্যাড হয়েছিল। ওকে, এগুলো অ্যাড হয়েছিল। দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। ঠিক আছে, ডিপিএসপি ডেফিনেশন কি হবে? আচ্ছা, ডিপিএসপি ডেফিনেশন হচ্ছে, ডিপিএসপি ইজ দ্য প্রিন্সিপাল অর গাইডলাইন ফর ল মেকিং। ডিপিএসপি কে বলতে পারো, আমি লিখে দিচ্ছি, একটু লিখে নাও। ঝুমার কোশ্চেন ছিল স্যার ডিপিএসপি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিপিএসপি? তো ডিপিএসপি ডেফিনেশন কি হবে? ডিপিএসপি is the DPSP are the principles, DPSP are the principles or guidelines of, or guidelines, principle or guidelines for law making, okay, principle and guidelines for law making। তাহলে তোমরা কি বুঝলে এটা? ধরো যে ডিপিএসপি কি? ডিপিএসপি হচ্ছে তোমার প্রিন্সিপাল হচ্ছে নীতি বা গাইডলাইন হচ্ছে ফর ল মেকিং, আইন তৈরি করার যে গাইডলাইন, সেটা হচ্ছে কি ডিপিএসপি। আশা করি বুঝতে পেরেছো। ডিপিএসপি আর দ্য প্রিন্সিপাল আর গাইডলাইন ফর ল মেকিং, আইন করার যে প্রসেসটা আছে তার বলতে পারো প্রিন্সিপাল বা নীতি বা গাইডলাইন, এই ডিপিএসপি থেকে মানা হয়, ডিপিএসপি থেকে মানা হয়। এটা হচ্ছে ডিপিএসপি ডেফিনেশন, পার্ট 4, আর্টিকেল 36 to 51। yes, আর্টিকেল 36 to 51। তিনটে প্রিন্সিপাল আছে, there are three principles, there are, একটু পরে পড়াবো, there are three principles, there are three principles in DPSP, there are three principles in DPSP, there are three principles in DPSP। তিনটে নীতি আছে, তিনটে প্রিন্সিপাল আছে। কি কি? এটা ঠিক আছে, একটা হচ্ছে তোমার গান্ধীয়ান প্রিন্সিপাল, একটা হচ্ছে সোশ্যাল প্রিন্সিপাল, একটা হচ্ছে লিবারাল প্রিন্সিপাল। ওকে, গান্ধীয়ান, সোশ্যাল, লিবারাল, একটু পরে আমরা পড়বো। গান্ধীয়ান, সোশ্যাল আর লিবারাল, গান্ধীবাদী, সমাজতান্ত্রিক আর হচ্ছে তোমার লিবারাল, তিনটে নীতি আছে। গান্ধীয়ান, সোশ্যাল আর লিবারাল, গান্ধীয়ান, সোশ্যাল আর লিবারাল, তিনটে নীতি আছে। চলো দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, পরের স্লাইডে আসছি এরপর আমরা। চলো নেক্সট স্লাইডে আসছি এরপর আমরা। আর্টিকেল গুলো 36 to 51 পর্যন্ত যে আর্টিকেল গুলো আছে সেগুলো আমরা পড়বো। 36 to 51 পর্যন্ত যে আর্টিকেল গুলো আছে সেগুলো এবার আমরা পড়বো। ওকে, আর্টিকেল 36 এ কি আছে দেখো, 34 নম্বর ধারা আছে ডেফিনেশন অফ স্টেট, ডেফিনেশন অফ স্টেট। মানে আমাদের রাষ্ট্রের যে সংজ্ঞা সেটা বলা হয়েছে, রাষ্ট্রের যে সংজ্ঞা সেটা বলা হয়েছে কত? আর্টিকেল 36 এ। আর্টিকেল 37 এ কি বলা হয়েছে? আর্টিকেল 37 এ বলা হয়েছে ইম্পর্টেন্স অফ ডিপিএসপি, নির্দেশমূলক নীতির গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ডিপিএসপি, ইম্পর্টেন্স অফ ডিপিএসপি মানে হচ্ছে তোমার নির্দেশমূলক নীতির গুরুত্ব, নির্দেশমূলক নীতির গুরুত্ব। ঠিক আছে, 38 এ কি বলেছে? 38 এ বলেছে তোমার দেখে নাও, স্টেট টু সিকিউর এ সোশ্যাল অর্ডার, স্টেট টু সিকিউর এ সোশ্যাল অর্ডার ফর দি প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, মানুষের উন্নতি কিভাবে হবে, জনগণের উন্নতি কিভাবে হবে, তার জন্য স্টেট কি করেছে? একটা সামাজিক ব্যবস্থাপনা তৈরি করেছে, যেটার মাধ্যমে তার যে অধিকার সেগুলোকে, তার যে মানে গভর্নমেন্টের কাছ থেকে গভর্নমেন্টের কাছ থেকে যে মানে প্রোটোকল গুলো মেনটেন করতে, সেগুলো ডিপিএসপির মাধ্যমে উত্থাপিত হয়। আর্টিকেল 38 কি বলেছে? স্টেট টু সিকিউর এ সোশ্যাল অর্ডার ফর দি প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ পিপল। দেখে নাও আর্টিকেল 38, আর্টিকেল 38
আর্টিকেল 39 কি বলেছে? আর্টিকেল 39 এ সার্টেন প্রিন্সিপাল অফ পলিসি টু বি ফলোড বাই স্টেট। ঠিক আছে, কি বলেছে? দ্য স্টেট শ্যাল ডাইরেক্ট ইটস পলিসি টুয়ার্ড সিকিউরিং ইকুয়াল অ্যাক্সেস। সবাই যাতে প্রত্যেকে 39 কি হয়, প্রত্যেকে যাতে সমানভাবে সমস্ত সুবিধাগুলো পায়, স্টেট যে সুবিধাগুলো দেবে, স্টেট যে পলিসিগুলো রান করবে, সেগুলো যাতে সবাই ইকুয়াল অ্যাক্সেস পায়, সবাই যাতে সমানভাবে নিতে পারে, তার ব্যবস্থা করেছে আর্টিকেল 39 এ। 36 এ কি আছে? ডেফিনেশন অফ স্টেট। 37 এ কি আছে? ইম্পর্টেন্স অফ ডিপিএসপি। 38 এ কি বলেছে? স্টেট টু সিকিউর, স্টেট সিকিউর করবে কি? সোশ্যাল অর্ডার, একটা সোশ্যাল অর্ডার তৈরি করবে ফর দি প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, কি করে জনগণের ভালো হবে সেজন্য একটা সোশ্যাল অর্ডার তৈরি করবে। আর্টিকেল 39 এ কি বলেছে? আর্টিকেল 39 এ বলেছে সরকার যে সুযোগ সুবিধাগুলো দেবে, যে পলিসিগুলো রান করবে, যাতে সবাই যেমন সমান একই সুযোগ পায়। আর্টিকেল 39 এ, 39 এ তে কি বলেছে? ইকুয়াল জাস্টিস। 39 এ তে খুব ইম্পর্টেন্ট, ইকুয়াল জাস্টিস। 39 এ তে কি বলেছে? ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগ্যাল এড, এই দুটো কথা মনে রাখবে। ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগ্যাল এড টু দ্য পোর সিটিজেনশিপ। ইকুয়াল জাস্টিস এন্ড টু প্রোভাইড ফ্রি লিগ্যাল এড টু পোর সিটিজেন, যারা গরিব আছে তাদের জন্য কি না ফ্রি লিগ্যাল এড, আইনত যে ব্যবস্থাপনা সেগুলো খুব কম পয়সায় বা ফ্রিতে প্রোভাইড করা হবে। আর্টিকেল 39 এ খুব ইম্পর্টেন্ট, টাইম মারবে। এখনো পর্যন্ত যতগুলো পড়লাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে 39 এ কি আছে? ইকুয়াল জাস্টিস এন্ড টু প্রোভাইড ফ্রি লিগ্যাল এড। ইকুয়াল জাস্টিস এন্ড টু প্রোভাইড ফ্রি লিগ্যাল এড। দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। আচ্ছা, একটু আগে আমি বললাম যে তিনটে প্রিন্সিপাল ছিল, তিনটে প্রিন্সিপালের মধ্যে এটা কি? সোশ্যালিস্ট প্রিন্সিপাল। তিনটে প্রিন্সিপালের মধ্যে এটা হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল। দেখে নাও, সোশ্যালিস্ট প্রিন্সিপাল। আর্টিকেল 36 টু 39 এ এগুলো হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল। তিনটে প্রিন্সিপাল, একটা সোশ্যালিস্ট, একটা হচ্ছে লিবারাল, আর একটা হচ্ছে সোশ্যালিস্ট গান্ধিয়ান না লিবারাল। সোশ্যালিস্ট গান্ধিয়ান না লিবারাল। সোশ্যালিস্ট এখানে দেখো, সোশ্যালিস্ট আছে তোমার 36 টু 39 এ, 36 থেকে 39 এতে কি আছে? সোশ্যালিস্ট। 36 আছে ডেফিনেশন অফ স্টেট, 37 আছে ইম্পর্টেন্স অফ ডিপিএসপি, 38 কি আছে না তোমার সিকিউর সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ পিপল। 39 এ কি আছে? গভর্নমেন্ট যে পলিসিগুলো রান করবে যাতে সবাই সমানভাবে এটা অ্যাভেল করতে পারে। 39 এ কি আছে? ইকুয়ালি জাস্টিস এন্ড টু প্রোভাইড ফ্রি লিগ্যাল এড। ইকুয়াল জাস্টিস এন্ড টু প্রোভাইড ফ্রি লিগ্যাল এড। হ্যাঁ, 39 এটা দেখো, ইকুয়াল জাস্টিস এন্ড টু প্রোভাইড ফ্রি লিগ্যাল এড, সবাই যাতে সমান কি বিচার বা ন্যায় পায়, এবং যারা গরিব তারা যাতে ফ্রিতে কি না আইনত সাহায্য পায়, সেটা বলা হয়েছে 39 এ তে। ডেফিনেশন অফ স্টেট বলতে কি বোঝানো হয়েছে? মানে এখানে রাষ্ট্রের ধারণা দিয়েছে, ডিপিএসপির ভাষায় রাষ্ট্রের ধারণা যেটা সেটা দিয়েছে। ডিপিএসপির ভাষায় রাষ্ট্রের ধারণা। দেখবে আর্টিকেল 12 আমরা পড়েছিলাম ডেফিনেশন অফ স্টেট, সেখানে কি মৌলিক অধিকারের রেসপেক্টে রাষ্ট্রের ডেফিনেশন দেওয়া ছিল। এখানে নির্দেশমূলক নীতির রেসপেক্টে রাষ্ট্রের ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছে, রাষ্ট্রের ধারণা বা রাষ্ট্রের সংজ্ঞা যেটা বলে। তো এটা ডিপিএসপি রেসপেক্টে আছে 36 এ, আর ফান্ডামেন্টাল রাইটস এর রেসপেক্টে আছে আর্টিকেল 12 এ। ওখানে আছে ডেফিনেশন অফ স্টেট। চলো, এবার একটা প্রিন্সিপাল হলো সোশ্যালিস্ট প্রিন্সিপাল, তারপরে আছে গান্ধীয়ান প্রিন্সিপাল। দেখো, তারপরে আছে গান্ধীয়ান প্রিন্সিপাল, গান্ধীবাদী। হেডিং করো, দেখো গান্ধীয়ান প্রিন্সিপাল। গান্ধীয়ান প্রিন্সিপাল কত দূরে আছে? গান্ধীয়ান প্রিন্সিপাল আছে তোমার 48 পর্যন্ত। গান্ধীয়ান প্রিন্সিপাল আছে তোমার 40 থেকে 48 পর্যন্ত, 40 টু 48। আর 36 থেকে 39 এ, 36 থেকে 39 এ সোশ্যালিস্ট প্রিন্সিপাল, সোশ্যালিস্ট প্রিন্সিপাল সামাজিক নীতি। ওকে, আর 40 থেকে 48 এটা কি আছে? গান্ধীবাদী নীতি, গান্ধীবাদী নীতি, গান্ধীয়ান প্রিন্সিপাল। গান্ধীয়ান প্রিন্সিপাল মধ্যে কি আছে? আর্টিকেল 40 তে কি আছে? অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। and endow there with necessary power and authority to enable them to function a unit of self government. স্থানীয় স্বায়ত্তশাসন আইন যেটা বলে, স্থানীয় স্বায়ত্তশাসন আইনের মধ্যে কি বলেছে? গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলেছে। রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য, রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য কি দরকার না? গ্রামীণ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত দরকার। তার সাহায্যে না লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্তশাসন, স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে
কি গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য গ্রাম পঞ্চায়েত দরকার, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত আর্টিকেল 40 তে। অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা এসছে, এটা ভবিষ্যতেও আসবে আবার। তো পঞ্চায়েতে দুটো জায়গা আছে, একটা হচ্ছে আর্টিকেল 40, একটা হচ্ছে আর্টিকেল 40, আর একটা মনে রাখবে 243 থেকে 243 ও 243 থেকে 243 ও এখানে পঞ্চায়েতের ডিটেলসটা আছে। 243 থেকে 243 ও পঞ্চায়েত আমরা পড়বো পরে। হুম চলো নেক্সট আর্টিকেল 41। আর্টিকেল 41 এ কি আছে? আর্টিকেল 14, রাইট টু ওয়ার্ক, রাইট টু ওয়ার্ক, right to work and right to education, and public assistance increase of unemployment, old age, sickness and disability, article 41 এ, ঠিক আছে? আর্টিকেল কি দিয়েছে বলো? রাইট টু ওয়ার্ক এন্ড এডুকেশন, শিক্ষা ও কাজের অধিকার, শিক্ষার অধিকার ও কাজের অধিকার, রাইট টু ওয়ার্ক এন্ড এডুকেশন এন্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস, ঠিক আছে? এই কথাগুলো বলেছে আর্টিকেল 41 এ, টু সিকিউর দ্য রাইট টু ওয়ার্ক, প্রতিটা মানুষ কি পায়? কাজ পায়, এন্ড টু এডুকেশন, শিক্ষা পায়, and public assistance increase of unemployment, ঠিক আছে? যদি বেকারত্ব যখন হয় তখন সেক্ষেত্রে কি সরকারকে জব দিতে হবে। ওল্ড এজ, সিকনেস এন্ড ডিসেবলমেন্ট, এগুলো বলা হয়েছে আর্টিকেল 41। আর্টিকেল 40 তে কি আছে? রাইট টু ওয়ার্ক এন্ড এডুকেশন। আর্টিকেল 41, সরি, আর্টিকেল 40 তে কি আছে? অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের গঠন করা বলা হয়েছে। আর্টিকেল 41 কি বলেছে? রাইট টু ওয়ার্ক এন্ড এডুকেশন, রাইট টু ওয়ার্ক এন্ড এডুকেশন। লাইন আমরা কি বললাম? আর্টিকেল 40 আর 41, আর্টিকেল 40 আর 41। তো নেক্সট স্লাইডে চলে যাই। কোন কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে তোমরা। খুব ইম্পর্টেন্ট দুটোই ছিল, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত 40, রাইট টু ওয়ার্ক এন্ড এডুকেশন 41। এবার দেখো 42। 42 কি আছে? মেটারনিটি রিলিফ, মেটারনিটি রিলিফ, মাতৃত্বকালীন ছুটি। হ্যাঁ, কোনো মহিলা তার প্রেগন্যান্সি পিরিয়ড থেকে, ঠিক আছে, বাচ্চা তার 18 বছর বয়স পর্যন্ত যে কোনো সময় 2 বছর বা 730 দিন উইথ পে ছুটি পাবে, 730 দিন উইথ পে ছুটি পাবে। To make provision for just and human condition for all the maternity relief, all the maternity relief, মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন ছুটি। To make provision for just and human condition for all and maternity relief, মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন ছুটি। কতদিন আছে? 730 days, 2 year, 2 year with pay, 2 year with pay। কতদূর পর্যন্ত? বাচ্চাটা 18 বছর বয়স যতক্ষণ না হচ্ছে পর্যন্ত কি হবে? ও 2 years এর উইথ পে ছুটি পাবে, কি ম্যাটারনিটি রিলিফ, মাতৃত্বকালীন ছুটি। আর্টিকেল 43, আর্টিকেল 43 তে কি আছে দেখো? লিভিং ওয়েজ ফর ওয়ার্কার, হ্যাঁ, শ্রমিকদের কাজের জন্য ন্যূনতম যে পারিশ্রমিক তার কথা বলা হয়েছে, শ্রমিকদের কাজের জন্য ন্যূনতম পারিশ্রমিকের কথা বলা হয়েছে, শ্রমিকের কাজের জন্য ন্যূনতম পারিশ্রমিকের কথা বলা হয়েছে, লিভিং ওয়েজ এক্সেট্রা ফর ওয়ার্কার, শ্রমিকদের কাজের জন্য ন্যূনতম, শ্রমিকদের কাজের জন্য ন্যূনতম পারিশ্রমিকের কথা বলা হয়েছে। আর্টিকেল 44, আর্টিকেল 44 কি আছে বলো? ঠিক 44 এ ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড, ওকে, ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য কান্ট্রি, সমস্ত নাগরিকের জন্য একটা ইউনিফর্ম সিভিল কোড চালু করতে বলছে, সিকিউর ফর অল সিটিজেন ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য কান্ট্রি। আর্টিকেল 42 এ কি আছে? ম্যাটারনিটি রিলিফ। আর্টিকেল 43 তে কি আছে না তোমার? লিভিং ওয়েজ ফর ওয়ার্কার, প্রতিটি কর্মচারী বা শ্রমিকের বেতনের কথা বলা হয়েছে, পারিশ্রমিকের কথা বলা হয়েছে। আর্টিকেল 44 এ কি আছে? ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড।
এখানেও কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। এবার আমরা পরের স্লাইডে যাবো। ইউনিফর্ম সিভিল কোড 44। তো প্রত্যেকে বলছি যারা মধ্যে লাইভ আসো, মনে হচ্ছে আর্টিকেল 39-এ একটু আগে বললাম, হ্যাঁ আর্টিকেল 39-এ একটা কি দেওয়া ছিল, ফ্রি লিগ্যাল এড। ফ্রি লিগ্যাল এড ইউনিফর্ম সিভিল কোডের বাংলাটা ইউনিফর্ম সিভিল কোডে বলা হয় অভিন্ন আইন। সারা দেশ জুড়ে একটা অভিন্ন আইনের কথা বলা হয়েছে। ঠিক আছে? অভিন্ন আইনের কথা বলা হয়েছে। যেমন ধরো এই যে বিবাহ বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদের যে ধরন আছে বিভিন্ন রিলিজিয়ানে বিভিন্ন রকম আছে। হিন্দুদের কি করা হয় না, ডিভোর্স ফাইল করতে হয়। মুসলিমদের যেমন আগে ছিল ট্রিপল 3 বার তালাক বলতো, এখন একটু চেঞ্জ হয়েছে, শরীয়তি আইন আছে। তো বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আইনগুলোকে একটা করা এই কথা বলে যে রিলিজিয়ান ওয়াইজ আলাদা না করে একটাই হবে। এই বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে কি বলা হয় না, তোমার পশু হত্যাকে পশু হত্যা আইনত দণ্ডনীয় বলা হচ্ছে। আবার কিছু কিছু উপজাতিদের কাছে আছে পার্টিকুলার কোনো একটা ফেস্টিভ্যালে করতেই হবে পশু হত্যা। ঠিক আছে? বা বলতে পারো এই যে বিভিন্ন প্রাণী নিয়ে খেলা দেখা, হ্যাঁ যেটা আমাদের এখানে আইনত দণ্ডনীয় আছে। আবার সাউথে কিছু জায়গায় আছে জালিকোট্টা যেটা বলা হয়, ওদেরকে নিয়ে খেলাতেই হবে। এইগুলো ক্ষেত্রে বলছি যে রিলিজিয়ান বেসিসে, তোমার কাস্ট বেসিসে, হ্যাঁ এই যে আলাদা আলাদা আইন যেমন না থাকে, একটাই যেন আইন হয়, এটাকে বলা হয় ইউনিফর্ম সিভিল কোড। তো শান্তিময়, মোনালিসা বললাম, তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে বলো, পরে আমরা যাচ্ছি। গান্ধিয়ান প্রিন্সিপালই চলছে 40 থেকে 48। গান্ধিয়ান প্রিন্সিপালে দুটো স্লাইড হয়ে গেল। ঠিক আছে? এরপর আসছি আমরা আর্টিকেল 45-এ। আর্টিকেল 45 এ কি আছে দেখো, আর্টিকেল 45-এ আছে টু প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। খুব ইম্পর্টেন্ট দেখো, টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল দ্য চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 14 ইয়ার্স। 14 বছর পর্যন্ত যত শিশুদের আছে তাদের কাছে প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, মানে আবশ্যিক বিনামূল্যে শিক্ষা। আবশ্যিক শিক্ষা যেটা বিনামূল্যে, বিনামূল্যে আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে 14 বছর পর্যন্ত বালকদের। 14 বছর পর্যন্ত বালকদের ফ্রিতে আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে। ফ্রিতে আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে আর্টিকেল 45-এ। আর্টিকেল 45-এ নেক্সট কি আছে, আর্টিকেল 46। আর্টিকেল 46-এ কি আছে দেখো না, আর্টিকেল 46-এ আছে তোমার to provide free and compulsory education and economic interest of SC, ST, OBC and protect them from social justice and exploitation. ঠিক আছে? এখানেও বলেছে আবশ্যিক শিক্ষা, আবশ্যিক শিক্ষা তোমার আবশ্যিক শিক্ষা এবং বিনামূল্যে শিক্ষার কথা বলা হয়েছে। এবং যারা ইকোনমিক ইন্টারেস্ট, মানে যারা এই তপশিলি জাতি, তপশিলি উপজাতি, পিছিয়ে পড়া জাতি, ওবিসি, হ্যাঁ তাদেরকে রক্ষা করার কথা বলেছে। এবং সামাজিক যে ন্যায়, সামাজিক ন্যায় কথা বলেছে, সামাজিক ন্যায়ের কথা বলেছে। সব কত নম্বর আছে না, আর্টিকেল 46। আর্টিকেল 46 ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে। তার সঙ্গে আর কি বলা হয়েছে না, SC, ST, OBC-রা কি করতে পারে, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়ের কথা বলা হয়েছে। SC, ST, OBC-দের সামাজিক ন্যায়ের কথা বলা হয়েছে। চলো দেখে নাও, নেক্সট স্লাইডে আসছি এরপর আমরা।
47 খুব ইম্পর্টেন্ট। 47 এ কি দেওয়া আছে দেখো, 47 এ দেওয়া আছে তোমার, এটাও গান্ধীয়ান প্রিন্সিপাল। 47 ডিউটি অফ স্টেটস টু ইমপ্রুভ দ্য লেভেল অফ নিউট্রিশন, and standard of living and to improve the public health। হ্যাঁ, তাহলে আমাদের দেশের যারা নাগরিকদের পুষ্টিমূলক আহার, আমাদের দেশের নাগরিকদের পুষ্টিমূলক আহার, তাদের জীবন ধারণের যে লিভিং স্ট্যান্ডার্ড যেটা, সেটা ইমপ্রুভ করার কথা বলা হয়েছে, এন্ড টু ইমপ্রুভ পাবলিক হেলথ। হ্যাঁ, এবং যাতে হেলথ মানে হচ্ছে তোমার নিজের স্বাস্থ্যের প্রতি যে ধ্যান, সেটার কথা বলা হয়েছে। তাহলে আর্টিকেল 47 এ কি আছে, ভারতের নাগরিকদের নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টিমূলক আহারের কথা বলা হয়েছে। তার সঙ্গে বলা হয়েছে লিভিং স্ট্যান্ডার্ড যাতে গ্রো করে, হ্যাঁ, বেঁচে থাকার জন্য যে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড সেটা গ্রো করতে হবে, তার সঙ্গে ইমপ্রুভ পাবলিক হেলথ। ঠিক আছে, প্রতিটি জনগণ তার যেমন স্বাস্থ্যের দিক থেকে ঠিক থাকে, এই তিনটি কথা বলা হয়েছে আর্টিকেল 47। আর্টিকেল 47, আর্টিকেল 48 এ কি বলছে দেখো, আর্টিকেল 48 এ বলেছে তোমার, আর্টিকেল 48, এবার আমরা কি পড়বো, আর্টিকেল 48, অর্গানাইজেশন অফ এগ্রিকালচার এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি। অর্গানাইজেশন অফ এগ্রিকালচার এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি, তাহলে কি বলেছে দেখো, কৃষিকাজ বাড়াতে বলছে, তার সঙ্গে প্রাণী সম্পদ, কৃষিকাজ ও প্রাণী সম্পদের কথা বলা হয়েছে আর্টিকেল 48। কৃষিকাজ ও প্রাণী সম্পদের কথা বলা হয়েছে। যেমন আর্টিকেল 47, 48, 47 বলেছে নাগরিকদের যে পুষ্টিমূলক আহারের ব্যবস্থা করতে বলেছে, এবং দৈনন্দিন জীবনে যে লিভিং স্ট্যান্ডার্ড সেটা বাড়াতে বলেছে, এবং তার সঙ্গে স্বাস্থ্যের কথা, চিন্তা ভাবনার কথা বলেছে। আর আর্টিকেল 48 কি বলেছে, কৃষি তার সঙ্গে প্রাণী সম্পদ, এই দুটো বাড়াতে বলেছে, কৃষি ও প্রাণী সম্পদ। চলো এরপর আমরা নেক্সট আর্টিকেল আসি। নেক্সট আর্টিকেল কি আছে, আর্টিকেল 49। আর্টিকেল 49 এ কি আছে, প্রোটেকশন অফ মনুমেন্টস এন্ড দ্য প্লেসেস অবজেক্ট অফ দ্য ন্যাশনাল ইম্পর্টেন্স। হ্যাঁ, দেশের স্বার্থে যে আমাদের স্মৃতিসৌধগুলো আছে বা ঐতিহাসিক স্থানগুলো আছে, সেই ঐতিহাসিক স্থানগুলোকে রক্ষা করার দায়িত্ব আছে আর্টিকেল 49। আর্টিকেল 49 কি বলেছে, যে ভারতের যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে, সে ঐতিহাসিক হতে পারে, জিওগ্রাফিক্যাল হতে পারে, আর্ট এন্ড কালচারের সঙ্গে হতে পারে, সেগুলো সংরক্ষণের কথা বলা হয়েছে আর্টিকেল 49। আর্টিকেল 50 কি আছে, আর্টিকেল 50 আছে তোমার সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, বিচার ব্যবস্থাকে এক্সিকিউটিভ থেকে আলাদা করা হলো। সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, বিচার ব্যবস্থাকে এক্সিকিউটিভ থেকে আলাদা করা হলো। সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, বিচার ব্যবস্থাকে এক্সিকিউটিভ হিসেবে আলাদা করা হয়েছে। আর আর্টিকেল 51 কি আছে, লাস্ট আর্টিকেল, ডিপিএসপি কি দেওয়া আছে দেখো, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা হয়েছে। ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি ভারতের সংবিধানের 4 নম্বর পার্টে 36 থেকে 51 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। মোট 17টি ডিপিএসপি আছে, আগে ছিল 13টি, পরে 4টি বেড়েছে, 39A, 39F, 40A, তার সঙ্গে আছে তোমার 48A, এই 4টে কথা বলা হয়েছে।
এখানে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, প্রত্যেককে বলছি কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। পার্ট 4 এ আছে, আর্টিকেল 36 to 51 এ আছে, 17টি আছে, তার আগে 13টি ছিল, পরে 4টি অ্যাড হয়েছে। এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড নিয়েছে আবার স্পেন থেকে। এটা একবারে অ্যামেন্ডমেন্ট হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে। 3টি নীতির উপর নির্দেশমূলক নীতি দাঁড়িয়ে রয়েছে, একটা হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল, একটা হচ্ছে গান্ধীয়ান প্রিন্সিপাল, আর লাস্টেরটা দেখো কি দেওয়া আছে না লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। হেডিংটা দেখো, লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। চলো প্রত্যেকে কোশ্চেন করো প্রত্যেকে, ঠিক আছে? প্রথম থেকে আবার বলি যে আর্টিকেল গুলো দেখো। 36 এ আসে কি, 36 to 39 এখানে কি দেওয়া আছে না সোশ্যালিস্ট প্রিন্সিপাল। 36 এ আছে ডেফিনেশন অফ স্টেট, রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের যে সংজ্ঞা সেটা বলা হয়েছে ডিপিএসপির ভাষায়। 37 এ কি দেওয়া আছে ডিপিএসপি ইম্পর্টেন্স, গুরুত্ব। 38 এ কি দেওয়া আছে সিকিউর সোশ্যাল অর্ডার, প্রমোশন ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। আর্টিকেল 39 এ কি আছে গভর্নমেন্ট যে পলিসিগুলো রান করবে সেগুলো যাতে প্রতিটা মানুষ সুস্থভাবে পায়। 39 এ তে কি আছে প্রমোশন অফ ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। 40 তে কি আছে, 40 তে যে অ্যালভেন্স অফ ভিলেজ পঞ্চায়েত। 41 এ কি আছে রাইট টু ওয়ার্ক এন্ড এডুকেশন। 42 ম্যাটারনিটি লিভ। 43 তে কি আছে লিভিং ওয়েজ ফর ওয়ার্কার, প্রতিটি শ্রমিকের কি দরকার পারিশ্রমিক প্রয়োজন ওপার। আর্টিকেল 49 এ কি আছে ইউনিফর্ম সিভিল কোড। 45 এ কি দেওয়া আছে না কম্পালসারি এডুকেশন আপ টু দ্য এজ অফ 14। 46 এ কি আছে দেখো ফ্রি কম্পালসারি এডুকেশন এন্ড ইকোনমিক ইন্টারেস্ট, সেটাতে আছে এসসি এসটি ওবিসিদের। প্রোটেক্ট দেম ফ্রম সোশ্যাল ইনজাস্টিস এন্ড এক্সপ্লয়টেশন, এই কথাটা বলা হয়েছে আর্টিকেল 46 এ। আর্টিকেল 47 এ কি দেওয়া আছে, 47 এ দেওয়া আছে যে নিউট্রিশনাল ফুড এন্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং এগুলো গ্রো করতে বলেছে, পাবলিক হেলথ এই কথাগুলো বলেছে। তার মানে আর্টিকেল 47 এ বলেছে পুষ্টিমূলক আহারের ব্যবস্থা করতে বলেছে, লিভিং স্ট্যান্ডার্ড যেটা সেটা বাড়াতে বলেছে, ইমপ্রুভ পাবলিক হেলথ। আর্টিকেল 48 কি বলেছে অর্গানাইজেশন অফ এগ্রিকালচার এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি। আর্টিকেল 48 এ কি দেওয়া আছে অর্গানাইজেশন অফ এগ্রিকালচার এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি, কৃষি ও প্রাণী সম্পদের কথা বলা হয়েছে। আর্টিকেল 49 এ কি দেওয়া আছে আমাদের যে স্মৃতিসৌধগুলো আছে সেগুলোকে প্রোটেকশনের কথা বলা হয়েছে। কি করে রক্ষা হবে। আর্টিকেল 50 তে কি আছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, বিচার ব্যবস্থাকে এক্সিকিউটিভ থেকে আলাদা করা হয়েছে। আর্টিকেল 51 এ আছে তোমার ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, এগুলো লিবারাল প্রিন্সিপাল কথা বলা হয়েছে, লিবারাল প্রিন্সিপাল। তাহলে তোমার প্রথম ছিল সোশ্যালিস্ট প্রিন্সিপাল 36 to 39 এ, তারপর হচ্ছে গান্ধীয়ান প্রিন্সিপাল 40 to 48, আর লাস্ট হচ্ছে লিবারাল বা ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল 49 to 51। চলো তাহলে আশা করি বুঝতে পেরেছি ডিপিএস না ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য। এবার আমরা কি করবো ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক অধিকার পরিচয়। 6টা মৌলিক অধিকার আছে, ডিপিএসপি পড়লে 17টা আছে ডিপিএসপি। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার কি না সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য। ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য। চলো এরপর আমরা কি পড়বো ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য।
আচ্ছা, আমাকে ঝুমা আর কোশ্চেন করেছিল 43 এ তে কি আছে, 48 এ তে কি আছে? না, 43 এ তে আছে পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন ম্যানেজমেন্ট। এবার তোমাকে অ্যাড করে দিচ্ছি, দেখো 43 এ তে ডিপিএসপি একটা কোশ্চেন করেছিল যে 43 এ তে কি আছে, লিখে নাও একটু 43 এ তে কি আছে, 43 এ তে কি আছে? না, 43 এ তে আছে পার্টিশন অফ ওয়ার্কার ইন ম্যানেজমেন্ট। পার্টিশন পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন ম্যানেজমেন্ট। পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন ম্যানেজমেন্ট তার মানে হচ্ছে যারা কর্মচারী, হ্যাঁ, তাদের ম্যানেজমেন্টে যোগ দেওয়ার কথা বলা হয়েছে আর্টিকেল 43 এতে। আর্টিকেল 43 এতে। আর আর্টিকেল 48 এতে কি বলেছে দেখো, আর্টিকেল 48 এতে, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো হলো বললে। আর্টিকেল 48 এতে কি বলেছে না, টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফ। টু প্রোটেক্ট ফরেস্ট, এনভায়রনমেন্ট আর ওয়াইল্ড লাইফ। Wildlife, to protect forest, environment and wildlife. To protect forest, environment and wildlife. Forest, environment and wildlife. চলো ঝুমা, তাহলে তোমাদের অ্যান্সার বলে দিয়েছি। এরপর আসছে আমরা কোথায়, দেখো ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য। ঠিক আছে, অবভিয়াসলি আমাদের যেমন মৌলিক অধিকার আছে, সেরকম মৌলিক অধিকার যেমন আমরা ভোগ করছি, তেমনি আমাদের কিছু কর্তব্যও থাকতে পারে। শুধু তার অধিকার থাকবে না, তার সঙ্গে কিছু কি থাকবে, কর্তব্য থাকবে। যেমন আমরা এতগুলো অধিকার পালন করছি, তেমনি আমাদের কি কিছু কর্তব্য থাকবে। ফান্ডামেন্টাল ডিউটিস আর ডিফাইন্ড অ্যাজ দ্য moral obligation of all the citizens to help promote a spirit of patriotism and to uphold the unity of India. ঠিক আছে, তাহলে দেখে নাও ফান্ডামেন্টাল ডিউটিজ এর ডেফিনেশনটা কি আছে। ফান্ডামেন্টাল ডিউটিজ এর একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা একটু লিখে নাও। ফান্ডামেন্টাল ডিউটির একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা লিখে নাও। ফান্ডামেন্টাল ডিউটি আর defined as the moral obligation of fundamental duty, FD, are the moral obligation of all the citizen, moral obligation of all the citizen, moral obligation of all the citizen. Moral obligation of all the citizen. Fundamental duty are the moral obligation of all the citizen. মৌলিক কর্তব্য। কতগুলো মৌলিক কর্তব্য আছে? মৌলিক কর্তব্য আছে তোমার 11টা। 11টি মৌলিক কর্তব্য আছে। কটি মৌলিক কর্তব্য আছে বলো? 11টি মৌলিক কর্তব্য আছে। কি দেওয়া আছে? These are the incorporated under Article 51A, 51A নম্বর আর্টিকেল আছে, পার্ট 4 এর এতে আছে। আর্টিকেল 4 এর এতে, আর্টিকেল 4 এর এতে আছে, আর্টিকেল 4 এর এ, পার্ট 4 এর এ, আর্টিকেল 51A। ওকে, আবার বলছি, পার্ট 4A, আর্টিকেল 51A। ঠিক আছে, এটা ভারতের সংবিধান তৈরি হয়েছিল 1950 সালে, আর ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয়েছে 1976 সালে, প্রায় 26 বছর পর। 26 বছর পর ফান্ডামেন্টাল ডিউটি ভারতের সংবিধানে যুক্ত হয়েছে। ওই জন্য সাব পেট পেয়েছে, সাব পার্ট এবং সাব আর্টিকেল দুটোই পেয়েছে। ঠিক আছে, 1950 সালে ভারতের সংবিধান তৈরি হয়, আর মৌলিক কর্তব্য তৈরি হয় 1976 সাল, 42তম সংবিধান সংশোধনী। ওকে, পার্ট 4A, আর্টিকেল 51A।
This article was inserted by 42nd Amendment. This article is inserted by 42nd Amendment 1976. এই 76তম 42তম সংবিধান 1976 সালে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে। বর্তমানে এটি 4A নম্বর পার্টে আছে আর 51A নম্বর ধারাতে আছে। চলো যারা এই মুহূর্তে প্রত্যেকে লাইভ আসো, প্রত্যেকে রেসপন্স করো, ঠিক আছে, কোয়েশ্চেন করো, নোটগুলো করো। আচ্ছা, এবারে জানতে হবে এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ ইউএসএসআর, অবিভক্ত রাশিয়া। অবিভক্ত রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে কি বলো? মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার নেওয়া হয়েছে ইউএসএ থেকে, মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে বলো? মৌলিক কর্তব্য নিয়েছে রাশিয়া থেকে। মৌলিক অধিকার হচ্ছে ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র, মৌলিক কর্তব্য হচ্ছে রাশিয়া, মৌলিক কর্তব্য হচ্ছে রাশিয়া। অবিভক্ত রাশিয়ার সংবিধান থেকে, অবিভক্ত রাশিয়ার সংবিধান থেকে এটি নেওয়া হয়েছে। তাহলে ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য, ফার্স্ট লাইট, মৌলিক কর্তব্য ফার্স্ট লাইট। কোনো কোশ্চেন থাকলে বলো। চলো, এটা ছিল ফার্স্ট লাইট। আমরা সেকেন্ড স্লাইডে আসি। সেকেন্ড স্লাইডে কি দেওয়া আছে দেখো। সেকেন্ড স্লাইডে দেওয়া আছে তোমার the fundamental duties were incorporated in the constitution on the basis of recommendation of the সর্দার শরণ সিং কমিটি। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কোন কমিটির সুপারিশে, কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়? খুব ইম্পর্টেন্ট, শরণ সিং কমিটি, মোস্ট ভাইটাল কোয়েশ্চেন। শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। শরণ সিং কমিটির সুপারিশে শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। চলো দেখে নাও তাহলে। শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। নেক্সট তারপর দেখো, ইনিশিয়ালি প্রথমে প্রথমে কটা ছিল? 10টা ছিল। প্রথমে 10টি মৌলিক কর্তব্য ছিল। দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার ইনক্রিজ টু 11 বাই 86th অ্যামেন্ডমেন্ট 2002। তাহলে 86তম সংবিধান সংশোধনী আগে 10টি ছিল। আগে কত ছিল? প্রিভিয়াস আগে ছিল 10টি, আগে ছিল 10টি, বর্তমানে এখন কতগুলো হয়েছে? এখন হয়েছে তোমার 11টি। কবে একটি অ্যাড হইলো? 1976তম সংবিধান সংশোধনী 2002 সালে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হলো। হুইচ অ্যাডেড কি দিয়েছে? কি কর্তব্য অ্যাড হলো? এ ডিউটি অন এভরি প্যারেন্টস, প্রতিটি পিতামাতার কর্তব্য বা তার গার্জিয়ান, অভিভাবকের কর্তব্য, টু এনশিওর দ্যাট their child or ward was provided opportunity of education between the age of 6 to 14। প্রতিটি পিতামাতা বা অভিভাবকের কর্তব্য, প্রতিটি পিতামাতা বা তার অভিভাবকের কর্তব্য, ঠিক আছে, যে ফ্রিতে কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা, ফ্রিতে কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা 14 বছর বয়স পর্যন্ত ফ্রিতে শিক্ষা।
আশা করি স্লাইডে বুঝতে পেরেছো, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। ওকে, মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। আগে 11টি হয়েছে। ৮৬তম সংবিধান সংশোধনী 2002 সালে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছে। 11তম মৌলিক কর্তব্য পিতামাতা, ছাত্র অভিভাবকের কর্তব্য প্রতিটি সন্তানকে তার স্কুলে পাঠানো এবং 14 বছর পর্যন্ত ফ্রি কম্পালসারি প্রোভাইড করা। ওকে, কোনো কোশ্চেন তাহলে কমেন্টে জানাও। এবার আমরা নেক্সট স্লাইডে আসবো। ওকে, নেক্সট স্লাইডে আসবো আমরা। চলো নেক্সট স্লাইডে কি দেওয়া আছে না, এই যে 11টা মৌলিক কর্তব্য, 11টা মৌলিক কর্তব্যকে ওয়ান বাই ওয়ান এখানে ডিসকাস করবো আমরা। 11টি মৌলিক কর্তব্য। ওকে, 11টি মৌলিক কর্তব্যকে আমরা ওয়ান বাই ওয়ান এখানে ডিসকাস করবো। এখানে কোনো কোশ্চেন থেকে তোমরা এখন কমেন্টে জানাবে। এই যে মৌলিক কর্তব্যগুলো আছে সেগুলো শুধুমাত্র ভারতের নাগরিকরা এটা ভোগ করবে, কিন্তু বিদেশে তারা কিন্তু কর্তব্যগুলো ভোগ করতে পারবে না কিন্তু। ওকে, চলো শুরু করা যাক তাহলে। 11টি মৌলিক কর্তব্যকে আমরা ওয়ান বাই ওয়ান শুরু করি। তখন কি দেওয়া আছে দেখো, প্রথমে তোমার দেওয়া আছে নাম্বার টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন। 11টি কর্তব্য আমরা ওয়ান বাই ওয়ান পড়বো। 11 নাম্বার টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ইজ আইডিয়ালস অ্যান্ড কনস্টিটিউশন, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যান্থেম। ঠিক আছে, এখানে আমার জাতীয় পতাকা ও জাতীয় প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা বলা হয়েছে। সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি মান্য করা, সংবিধানের আদর্শ প্রতিষ্ঠানমূলক জাতীয় পতাকা ও জাতীয় সত্যের প্রতি জাতীয় পতাকা ও জাতীয় তোমার জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা বলা হয়েছে। 1 নম্বর কর্তব্য শ্রদ্ধা প্রদর্শনের কথা বলা হয়েছে টুয়ার্ডস জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের উপর। 2 নম্বর টু চেরিশ, 2 নম্বর কি লিখে রাখো, 2 নম্বর লিখে টু চেরিশ and follow the noble ideas which inspired by our national struggles for freedom, for freedom, স্বাধীনতা সংগ্রামে নাকারী আদর্শগুলি যথাযথ সংরক্ষণ ও অনুসরণ। যারা কি ছিল ন্যাশনাল স্ট্রাগল, জাতীয়তাবাদী আন্দোলনে যেসব ফ্রিডম ফাইটার যুক্ত হয়েছিল, কি দিয়েছে 2 নম্বর কর্তব্যটি স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণাকারী, ঠিক আছে, আদর্শগুলি যথাযথ সংরক্ষণ ও অনুসরণ 2 নম্বর। 3 নম্বর কি দিয়েছে দেখো, 3 নম্বর দিয়েছে তোমার টু আপহোল্ড and protect the sovereignty, unity and integrity of India। ঠিক আছে, জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য সংরক্ষণ, জাতীয় সার্বভৌম ঐক্য ও সংহতি, জাতীয় সার্বভৌম ঐক্য ও সংহতি, জাতীয় সার্বভৌমত্ব ঐক্য ও সংহতি সংরক্ষণ। তো দেখে নাও তাহলে 3টে হলো আমাদের। একটা প্রশ্ন নির্দেশ নীতিগুলি মান্য করা এবং সংবিধানের আদর্শ প্রতিষ্ঠানমূলক জাতীয় পতাকা জাতীয় সত্তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 2 নম্বর স্বাধীনতা মহান আদর্শগুলির নাম যথাযথ। 3 নম্বর কিন্তু জাতীয় ঐক্য ও সংহতি। তো দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে।
কেউ কমেন্ট করনি। এটা 1 2 3 তিনটে কর্তব্য হলো। আমি 4 নম্বর কর্তব্য আছে। 4 নম্বর কর্তব্য আছে টু ডিফেন্ড দ্য কান্ট্রি। 4 নম্বর কর্তব্য কি আছে? টু ডিফেন্ড দ্য কান্ট্রি, টু ডিফেন্ড দ্য কান্ট্রি and render national service when called upon to do so। ঠিক আছে, দেশকে পূর্ণ সমর্থন কাজে আহ্বানে সাড়া দেওয়া, দেশকে পূর্ণ সমর্থন করা, দেশকে পূর্ণ সমর্থন করা ও জাতীয় সেবামূলক কাজে আহ্বানে সাড়া দেওয়া। টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস when called upon to do। আমরা দিয়েছি দেশকে পূর্ণ সমর্থন করা, দেশকে পূর্ণ সমর্থন করা, আর ন্যাশনাল এনএসএস বলে ন্যাশনাল সোশ্যাল সার্ভিস। ঠিক আছে, ওটাই বলেছে বাংলায়। কি বলেছে না, জাতীয় সেবামূলক কাজে, জাতীয় সেবামূলক কাজে আহ্বান, জাতীয় সেবা। ঠিক আছে, নেক্সট 5 নম্বর কর্তব্য কি আছে? 5 নম্বর কর্তব্য হচ্ছে টু প্রমোট হারমোনি অ্যান্ড দ্য স্পিরিট অফ কমন ব্রাদারহুড। হারমোনি মানে হচ্ছে ভাইচারা, যেটা বলে ভালো সুসম্পর্ক, এবং ব্রাদারহুড মানে হচ্ছে তোমার সৌভ্রাতৃত্ববোধ amongst all the people of India, and to renounce practice of derogatory in the dignity of women। renounce মানে পদত্যাগ করা, হ্যাঁ, নিজেদের যে কার্যর্য সেটা ত্যাগ করে পরে কাজ করা। কি দিয়েছে দেখো, ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত, শ্রেণীগত ভিন্নতার ঐক্য বিকাশ ঘটানো এবং নারীদের মর্যাদা কথা সমূহ বলছেন। কি বলেছে বলুন? ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত, ঠিক আছে, ভিন্নতার মধ্যে ঐক্য ও সৌভ্রাতৃত্ববোধের বিকাশ ও নারীদের মর্যাদা হানিকারী বলছেন। এগুলো বলা হয়েছে 4 ও 5। আশা করি বুঝতে পেরেছ। এবার আসছি আমরা 6 নম্বর। 6 নম্বর মৌলিক কর্তব্য আছে। 6 নম্বর মৌলিক কর্তব্য, 6 নম্বর মৌলিক কর্তব্য টু প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ। টু প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, টু প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার। তার মানে কি বলেছে দেখো, জাতীয় মিশ্র সংস্কৃতি গৌরবময় ঐতিহ্যকে মূল্যায়ন, জাতীয় মিশ্র সংস্কৃতি, জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ। ঠিক আছে, জাতীয় মিশ্র সংস্কৃতির ঐতিহ্যকে, ঠিক আছে, সংরক্ষণ ও মূল্যদান। তারপর কি লিখে দেখো, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল, বনভূমি, হ্রদ, নদ নদী, বন্যপ্রাণী সহ বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়ন ও জীবিত প্রাণী হতে অমর্ত্যবোধ প্রদর্শন। আছে আর্টিকেল 8 আছে to develop the scientific temper and spirit of inquiry, to develop the scientific temper and spirit of inquiry। আশা করি বুঝতে পেরেছ। জাতীয় মিশ্র সাংস্কৃতিক গৌরব ও ঐতিহ্যকে মূল্যায়ন, বনভূমি, নদ নদী, বন্যপ্রাণী, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ। ডেভেলপ দ্য সাইন্টিফিক টেম্পার এন্ড স্পিরিট অফ ইনকোয়ারি, যেমন বৈজ্ঞানিক মানসিকতা ও মানসিক সন্দিগ্ধতা ও সংস্কার ভঙ্গি
সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রশাসন, মূলমুখী দৃষ্টিভঙ্গির, মুখী দৃষ্টিভঙ্গির প্রশাসন। Okay, to develop the scientific temper and spirit of inquiry. Next year, 9-10 to safeguard of public property. To safeguard of public property. তার মানে কি সরকারি সম্পত্তির সংরক্ষণ। নেক্সট কি দিয়েছে দেখো 10 নম্বর কর্তব্য, টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্স। টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্স ইন অল স্পিয়ার অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি। সর্বপ্রকার ব্যক্তিগত যৌথ কর্মপ্রচেষ্টা উন্নততর পর্যায়ে উন্নতি করার উদ্দেশ্যে কার্যক্ষেত্রে উৎকর্ষ সাধন। টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্স ইন অল স্পিয়ার, প্রতিটি জায়গাতে যে এক্সিলেন্সি আছে অফ ইন্ডিভিজুয়াল বা কালেকটিভ অ্যাক্টিভিটি। লাস্ট কর্তব্য কি আছে দেখো 11 নম্বর কর্তব্যটা। Every parent of guardian to provide opportunity for the education of his child and what between 6 to 40 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে। যেটা প্রতিটি পিতামাতার কর্তব্য তার সন্তানকে কি স্কুলে পাঠানো, সেটা হচ্ছে 11 নম্বর কর্তব্য। মতামত অভিভাবকের কর্তৃক 6 থেকে 14 বছর বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এগুলো ছিল 11টা কর্তব্য। মৌলিক কর্তব্য আছে পার্ট 4A আর্টিকেল 51A, 11টি মৌলিক কর্তব্য আছে। সলন সিং কমিটির সুপারিশে হয়েছিল। কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? ইউএসএসআর থেকে, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছিল। কোন কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে, কোন কোশ্চেন থাকলে। ওকে, এই ছিল আমাদের শিডিউল। ঠিক আছে, ডিপিএসপি এন্ড ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি এন্ড ফান্ডামেন্টাল ডিউটি। কোন কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, কোন কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, প্রত্যেককে বলছি। পিএসপি এন্ড ফান্ডামেন্টাল ডিউটি, কোন কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। শক্তি, দেবাশিস, ঝুমা, লতা, বিপ্লব, সুপর্ণা, মৌমিতা, শান্তিময়, মোনালিসা, প্রত্যেককে বলছি অলরেডি আমাদের কন্টেন্ট কমপ্লিট হয়ে গেছে। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। ঠিক আছে, পড়বো পার্লামেন্ট, কালকে পড়বো পার্লামেন্ট বা সংসদ, কালকে পড়বো পার্লামেন্ট বা সংসদ। প্রত্যেকে কমেন্ট করো। 10 নম্বর ডিউটি, 10 নম্বর ডিউটিটা কি আছে? খুব ভালো কোশ্চেন। 10 নম্বর ডিউটিটা আছে সর্বপ্রকার ব্যক্তিগত ও যৌথ কর্মপ্রচেষ্টা উন্নততর পর্যায়ে উন্নতি করার উদ্দেশ্যে কার্যক্ষেত্রে উৎকর্ষ সাধন। তোমার যদি কোনো পার্সোনাল কিছু কি থাকে, কোনো চেষ্টা থাকে, কোনো এফোর্ট থাকে, আর যদি কোনো কোলাবোরেশনের ভাবে কোনো চেষ্টা থাকে, সেটা তোমাকে ইমপ্রুভ করার জন্য কি করতে হবে? কার্যক্ষেত্রে তোমাকে উৎকর্ষ সাধন করতে হবে, বেশি অ্যাক্টিভ হতে হবে, বেশি কাজ করার মানসিকতা থাকতে হবে জীবনে, যদি কিছু অ্যাচিভ করতে চাও, বড় কিছু। তাই বলেছি। বাকি কোশ্চেন করো। জুমা, তোমার আচ্ছা বুঝতে পেরেছি। 10 নম্বর ডিউটিটা বললাম। আচ্ছা, 11টি কর্তব্য আমি আবার বলে দিচ্ছি। 1 নম্বর কর্তব্য খুব ভালো জুমা দেখে নাও, 11টি কর্তব্য কি কি আছে আমি বলে দিচ্ছি। প্রথমে আছে তোমার 11টি কর্তব্যের মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার
সংবিধানের নির্দেশিত যে আইন নীতিগুলো আছে সেগুলো মান্য করা এবং সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠানমূলক জাতীয় পতাকা ও স্রোতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 1 নম্বর। 2 নম্বর কি বলেছেন না যে সকল আমাদের ফ্রিডম ফাইটার আছে, জাতীয় সংগ্রামে যুক্ত যেসব মহান ব্যক্তিজন আছে তাদের আদর্শগুলোকে সংরক্ষণ ও অনুসরণ করা। 3 নম্বর দিচ্ছি জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতির সংরক্ষণ। 4 নম্বর হচ্ছে দেশকে পূর্ণ সমর্থন প্রদান করা ও জাতীয় সেবামূলক কাজে অংশগ্রহণ করা। তবে ধর্মগত, ভাষাগত, নেক্সট কি বলছে, ধর্মগত, ভাষাগত, শ্রেণীগত, অঞ্চলগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে ঐক্য ও সৌভ্রাতৃত্ব বিকাশ ঘটানো। ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত, শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে জনগণের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ, ফ্র্যাটার্নিটির গর্ব বলেছে। তারপরে জাতীয় মিশ্র সংস্কৃতি, গৌরবময় আমাদের যে মিক্স কালচার সেটাকে কি করতে বলেছে, সেই গৌরবময় অধ্যায়কে তুলে ধরা। তারপর বলছি যে আমাদের যে বন্যভূমি আছে, ওয়াইল্ড লাইফ আছে, সেটাকে প্রোটেক্ট করা। বন্যভূমি, বন্যপ্রাণী, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও জীবিত প্রাণী সমূহের প্রতি মমত্ব প্রদান। তারপর দেওয়া আছে তোমার বৈজ্ঞানিক মানসিকতা, সাইন্টিফিক যে মেন্টালিটি, মানবিক সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি, সরকারি সম্পত্তির সংরক্ষণ। নেক্সট। তারপর দেওয়া আছে সম্পূর্ণ প্রকার ব্যক্তিগত যৌথ কর্মচেষ্টাকে উন্নতি করা এবং কার্যক্ষেত্রে উৎকর্ষ সাধন। লাস্ট বলেছি প্রতিটি পিতামাতার কর্তব্য তার সন্তানকে স্কুলে পাঠানো। 11টি কর্তব্যের কথা বলা হয়েছে। ওকে, আর বলো বাকিটা। চলো তাহলে পুরোটাই হয়ে গেছে। তাহলে আমরা কি পড়বো, কালকে পড়বো আমরা মৌলিক, কালকে পড়বো আমরা কি না পার্লামেন্ট বা সংসদ, কালকে পড়বো আমরা পার্লামেন্ট বা সংসদ, কালকে পড়বো। ঠিক আছে, তোমাদের আমি ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম। চলো প্রত্যেকে দেখে নাও। থ্যাংক ইউ, তাহলে রাখছি। প্রত্যেকে গুড নাইট। গুড নাইট। কথা সব ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো পিডিএফ ও দিয়ে দিয়েছি গ্রুপে, গ্রুপ থেকে পিডিএফ নিয়ে নাও। যারা গ্রুপে অ্যাড হওনি তারা গ্রুপে এখন আমাকে রিকোয়েস্ট পাঠাও, অ্যাড করে দিচ্ছি। চলো গুড নাইট, কাল দেখা হবে পার্লামেন্ট ক্লাস। থ্যাংক ইউ।